এসে হচ্ছে একটা দারোয়ানের চাকরি নেন। তো ভাই আমাকে একটা চাকরি দিলে ওইটা হচ্ছে গার্মেন্টসের। প্রায় 32 দিন জেলে থাকি। আম্মা অনেক আহম্মা করে কান্না করতেছে। উনি ফোন দিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে যে কোন জায়গায় গেলে কথা বোঝা যাবে। যেহেতু 6 জন ডিবি হেফাজতে যাওয়ার পরে পরবর্তী দায়িত্বটা সিনিয়র হিসেবে আমার উপর আসে যে ক্যাম্পাসটা একটা আমূল পরিবর্তন ঘটাতে হবে। ছোটোবেলা থেকে আমি বাবার অনাদরে বেড়ে উঠি। আমার বাবা আমার বয়স যখন 2 বছর তখন বাবা বিদেশ চলে যায়। আমি একদিন গোসল করে বাসায় আসতেছি, ঘরে আসলাম। ঘরে আসতে থেকে সবাই খুবই কান্না জর্জরিত। কেন কান্না করতেছে? আমার বড় চাচা ফোন দিয়েছেন যে আমার বাবা নাকি মারা গেছে। তো আমি সবার মতো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। তো সে যাতে বাবা বেঁচে যায়। আব্বু 21 দিন আইসিইউতে থাকে, কিন্তু তার যে স্বাভাবিক যে লাইফ লিড তিনি সেটা গিয়ে সে ক্ষমতাটা হারিয়ে ফেলে। বাম পাশটা একটু অচলায়তন অবস্থা হয়ে যায়। তখন থেকে শুরু হয় যে অভাব অনটন সকল কিছু আস্তে আস্তে ঝেঁকে বসে আমাদের মধ্যে। আব্বু তো এখন কাজ করতে পারে না, উনি ঢাকায় এসে একটা দারোয়ানের চাকরি নেন। আব্বু দারোয়ানি করতেছেন, মাসে 10,000 টাকা পাইতেছেন, আমাদেরকে 4,000 5,000 টাকা দিচ্ছেন, ওটা দিয়ে সংসার চলতেছে। ক্লাস 10 আমি ট্যালেন্ট গোল্ডেন প্লাস পাই, ট্যালেন্ট ফুল বৃত্তি পাই। ক্লাস 8এও আমি বৃত্তি পাই। ঢাকায় এসে ঢাকা কলেজে ভর্তি হলাম। আমার তো যে মেরিট লিস্টে প্রথম দিকে চলে আসলাম। তো আব্বা ওই সময় আমাকে মাসে 3,000 টাকা করে দিত। আমি প্রথম কয়েক মাস একটা মেসে থাকলাম। তারপর ঢাকা কলেজের শেখ কামাল হলে বর্তমান জুলাই 24 সালে আমি উঠে গেলাম। তো আমার একবার তো উদ্দেশ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে মনে হয় এই যে আমার যে বয়সটা সেটা আমি উচ্চ করতে পারবো। আকাশচুম্বী স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। আমি যে হলটা থাকার স্বপ্ন দেখতাম সেই হলে আমি সিট পাই ভাগ্যক্রমে, কিন্তু হলে আর থাকা হইলো না। ফার্স্ট ইয়ারে এসে দেখলাম কি যে আমি যে মানুষ বলতে আমার কোনো মানবাধিকার নাই। শুধুমাত্র একটা সিটের জন্য আমাকে জিম্মি থাকতে হচ্ছে। আমি এসেই দেখলাম যে আমি আপনাকে খুবই আরামাসে থাকবো, কিন্তু এসে দেখলাম এখানে গরম গেস্ট রুম। এর মধ্যে করোনা চলে আসে। তো আমি তো পরিবারের বড় ছেলে, করোনার আমরা টিউশন ছিল, টিউশনটা চলে যায় করোনার কারণে। পরে আমি এই ক্যাম্পাসে এক সিনিয়র ভাইয়ের সাথে পরিচয় ছিল। দেখলে ফেসবুকের মধ্যে উনি একটা পোস্ট দিলেন যে ওনারা একটা শেয়ারে একটা গার্মেন্টস দিচ্ছেন। তো ভাই আমাকে একটা চাকরি দিলে ওটা গার্মেন্টসের, আপনার সাভারের দিকে আসলের দিকে। ওটা আবার কাটিং সেক্টরে। তো কাটিং সেক্টরের কাজ আসলে গার্মেন্টসে মানুষকে তো মানুষ মনে করা হয় না। আবার ছোটো ফ্যাক্টরি যেগুলো ওগুলোতে আরও বেশি দুর্ব্যবহার কিংবা অমানবিক আচরণ করে। গার্মেন্টসে কাজ করার পরে ওইখান থেকে আর ওদের গার্মেন্টসটাও শেষ হয়ে যায়। কারণ একটা পর্যায়ে কি আবার মাস্কের যে ফ্যাক্টরি ওটা পাশেই, কিন্তু টঙ্গী বাজারের ঠিক পাশে মাস্কের ফ্যাক্টরিটা আমি ঢুকি। তো মাস্কের যে কাজটা ছিল কি কানের মধ্যে যে পিতাটা, ওই পিতাটা 100 মাস্কের 2 পাশ লাগালে 10 টাকা দেয়। তা আমারও লক্ষ্য ছিল কি আমার দৈনিক 450 থেকে 500 টাকা ইনকাম করতে হবে। সকাল 8টা থেকে শুরু করতাম, আবার রাতের 8টা 9টা 10টা 11টা পর্যন্ত কাজটা শেষ হতো। আমার যখন হল থেকে বের করে দেওয়া হয় যে আমি কন্টিনিউয়াস লেখালেখি করি, তখন আমার বন্ধুবান্ধব যারা আমার ক্লাস 9 10 যাদের সাথে একসাথে পড়ছি কিংবা ফার্স্ট ইয়ার যাদের সাথে একসাথে ঘুরেছি, গণরুমে থেকেছি, ওরা আমার সাথে আর প্রকাশ্যে দেখা করতো না। কারণ আমার সাথে দেখা করলে গেস্ট রুমে তাদেরকে ধরা হতো। তারপর অফলাইন যে রাজনীতি সেটাকে অ্যাক্টিভ হয়ে যায়। ছাত্রদিকে পরিষদে যুক্ত হই। তারপরে যে আন্দোলন সংগ্রাম, যাত্রাবাড়ি থেকে আসি, এই সমাজ কল্যাণ ক্লাস করি, আবার এখানে এসে যে কোনো আন্দোলন সংগ্রামে সামিল হই। এবার চলতে থাকে কন্টিনিউয়াসলি। একটা পর্যায়ে দেখেন না, আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে রাজু ভাস্কর্যে 2022 সালে 7 অক্টোবর আমরা একটা প্রোগ্রামের আয়োজন করি। ছাত্রলীগ প্রোগ্রাম শুরু হওয়ার আগে হামলা করে প্রোগ্রামে আমরা যারা আহত তাদেরকে ট্রিটমেন্ট দিতে ঢাকা মেডিকেল নিয়ে যাই। ওইখানে ছাত্রলীগের জড়ো হয়ে আমাদের হামলা করার জন্য উদ্যত হয়। তা তারপর শাহবাগ থানা পুলিশ এসে আমাদেরকে সেফটি নিয়ে আসে। আমরা ভাবলাম যে হয়তো আমাকে সেফটি নিয়ে আসছে। রাতে 2টার দিকে ডাক্তার সবাইকে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে আসেন। তখন সবাই বলতেছে কি ফিঙ্গারপ্রিন্ট কেন? বলতেছে আপনার মামলা 2টা করে। তখন আমার মধ্যে একটা ধাক কাটে মনের মধ্যে যে এতদিন হয়তো তারুণ্য ধর্মের চঞ্চলতা থেকে লড়াই সংগ্রাম করা, প্রতিবাদ করা, কিন্তু হুট করে জেলে যাবো এমন কোনো কিছু ভাবিনি। তবে ওই দিন তো আমার 2টা করে মামলা দেওয়ার পর জেলখানায় যায়। প্রায় 32 দিন জেলে থাকি। জেলখানায় যে জীবনটা ওটা কখনো ভাবিনি যে আমরা প্রতিবাদ করবো, কিন্তু প্রতিবাদ করার কারণে জেলে যাবো এটা কখনো ভাবিনি। জেলখানে যাওয়ার 22 দিনের মাথায় আমার আম্মার সাথে কথা হয়। আম্মা কি বলতে পারতেছে সেটা আপনি জানেন জেলখানায় সপ্তাহে 1 দিন কথা বলার সুযোগ দেয় কারাবন্দীদেরকে পরিবারের সাথে। তার সাথে 2 মিনিট করে। আম্মার সাথে কথা বলে আপনার আম্মা ফোন দেয়, ফোন দিয়ে নেটওয়ার্ক নেই, কথা বোঝাচ্ছে না। তো আম্মা অনেক আহম্মা করে কান্না করতেছে। উনি ফোন দিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে যে কোন জায়গায় গেলে কথা বোঝা যাবে। 24-এর যে কোটা সংস্কার আন্দোলন, ওই আন্দোলনটা কিন্তু যে 18 যে সলভ যে ইস্যুটা ওটা আবার আপনার পুনরাবৃত্তি ঘটে, আবার কোটা ফিরে আসেন। 5 জুন থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়। আমরা চেষ্টা করেছিলাম কি আন্দোলনটা বেগবান করার জন্য। সেই জায়গা থেকে আন্দোলন কীভাবে ইনক্লুসিভ করা যায়, কীভাবে কী আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে গেছিলাম। কিন্তু আবু সাইদ যেদিন মারা যায়, আবু সাইদ 5 জন যদি মারা যায়,
ওদের আমার মনে আছে ওদের হচ্ছে মঙ্গলবার রাতে হচ্ছে আমরা একটা মিটিং করি, অনলাইন মিটিং আমরা 4 জন ছিলাম হচ্ছে কি যে কাজদার দিকে একটা বাসায়, আমি আসিফ ভাই, নাহিদ ভাই এবং হচ্ছে বাঁকা সহকারে আমরা 4-5 জন ওইখানে আমরা একটা মিটিং করি। হাসিবুল ইসলাম ছিল যে এই যে মিটিংয়ের মূল এজেন্ডা ছিল হচ্ছে কি যে এই যে 5 জন শহীদ হলো, 5 জন শহীদের পরিপ্রেক্ষিতে আমাকে শুধুমাত্র কোটা সংস্কারটা দেখবো নাকি আমরা আরও ভিন্ন চিন্তা ভাবনা করবো। 17, 18, 19 তারিখ হচ্ছেন, 19 তারিখ শুক্রবার, আমার যত মনে পড়েন 3:30টার দিকে হচ্ছে কি কারোর সাথে যোগাযোগ নেন। তখন আমাকে হচ্ছে কি যে SM ফরাদ হোসেন না, যিনি ফোন দিয়েছিলেন যে 9 দফা, উনি বললেন যে কি আমরা কিছু দাবি দাওয়া দিব যে এই পরিস্থিতি। আমি বললাম ফাইন, ঠিক আছে, আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমরা মঙ্গলবার যেটা রাতের বেলা করছি, কিন্তু আমরা হচ্ছে কি সার্বিক পরিস্থিতির কারণে কারোর সাথে আমরা ফর্মালি দিতে পারি নাই, আমরা দিতে পারি তাইলে। তো এই যে আস্তে আস্তে 9 দফাটা আসে, প্রথম দফা নানান আলাপ আলোচনা, নানান বার্গেনিং, ছাত্র রাজনীতি নানান বার্গেনিং, প্রথম দফা হাসিনাকে ক্ষমা চাওয়া, এটা নিয়ে নানান বার্গেনিং, প্রায় একদম সন্ধ্যা পর্যন্ত বার্গেনিং করে তারপর 9 দফাটা আপনার পরিণত হয়। হুট করে 9 দফাটা চলে আসেন, তখন সরকারের সাজানো গোছানো যে সংসারটা সেটা একদম ভেঙে চুরমার হয়ে যায়, সরকার একটু নড়ে চড়ে বসেন। কিন্তু আমি তো আমার জায়গায় স্ট্রিক্ট, আমি বারবার করে হচ্ছে কি 9 দফাটা প্রত্যেকদিন আপডেট দিচ্ছি, প্রত্যেকদিন মানে কি 9 দফাটা বিকাল থেকে শুরু হয়, বিকালবেলা যাওয়ার পরে আবার রাত 11টা পর্যন্ত প্রত্যেকটা সাংবাদিককে ফোন দিয়ে বলতেছে ভাই 9 দফাটা আমার পক্ষ থেকে আসছে। যেহেতু 6 জন ডিবি হেফাজতে যাওয়ার পরে পরবর্তী দায়িত্বটা সিনিয়র হিসেবে আমার উপর আসে, আমি, হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, আমরা 4 জন বেসিক্যালি আন্দোলনটা পরিচালনা করি। আমরা অনেক স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে এসেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে 24 গণ-অভ্যুত্থান ঘটিয়েছিলাম। যদি আমি বলি ক্যাম্পাস থেকে যে আকাঙ্ক্ষাটা, যে ক্যাম্পাসটা একটা আমূল পরিবর্তন ঘটাতে হবে, সব কিছু শিখতে থাকলে মঙ্গলবার আপনার ডাকসু নির্বাচন হবে, নির্বাচন প্রতিনিধিরা আসবে, তবে আমাদের একটা প্রত্যাশার যে জায়গা থাকবে, সেই জায়গাটা হচ্ছে অবশ্যই যে এতদিন অচলায়তন যে অবস্থা আছে সেটা পরিবর্তন হবে। এখন মনে হচ্ছে যে এই একটা সময় 1 মিনিট কাজে লাগানো যায়, প্রশাসনকে চাপ দেওয়ার কাজ করা যায়। আমার মধ্যে কাজ করেছে কিন্তু শিক্ষিত পাশে থাকার জন্য। তো সেই জায়গা থেকে আমরা এতদিন ইনফর্মালি কাজ করে এসেছি, এখন যদি ফর্মালি কাজ করার সুযোগ হয়, অনেকগুলো কাজ আমরা করতে পারি নাই, সে কাজগুলো আমরা করব। শিক্ষার্থীদের কাছে একটাই অনুরোধ, সকল প্রকার সংকট সমস্যা ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনাদের পাশে ছিল, আপনারা অবশ্যই তাদেরকে